একটি অনাথ মেয়ের কপালে জুটল চরমতম শাস্তির বিয়ে। গ্রামে হঠাৎ করেই এক অচেনা ভিখারি এসে আস্তানা গাড়ল। কেউ জানত না তার আসল পরিচয়, কোথা থেকেই বা তার আগমন। আর একদিন সেই ভিখারির সঙ্গেই গ্রামের প্রভাবশালী মামা জোর করে নিজের অনাথ ভাগ্নির বিয়ে দিয়ে দিলেন, নিছক অপমান ও শাস্তি দেওয়ার জন্য। কিন্তু ভাগ্যের খেলা বোঝার সাধ্য কার? এই অপমানজনক বিয়ের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এমন এক ঘটনা ঘটল যা গোটা গ্রামের ধারণাকে পাল্টে দিল। কে ছিল এই ভাগ্যাহত মেয়েটি? কেনই বা একজন ধনী পরিবারের ভাগ্নির বিয়ে হল এই অচেনা ভিখারির সঙ্গে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ যে সত্য সামনে আসতে চলেছে তা আপনার ধারণা ভেঙে গুড়িয়ে দেবে। গ্রামে একজন অচেনা ভিখারি কয়েকদিন ধরে রাস্তার কাছে বসেছিল। কেউ জানত না সে কে, কোথা থেকে এসেছে। গ্রামের কাঁচা রাস্তায় হালকা ধুলোর কুয়াশা ছড়িয়েছিল। গ্রীষ্মের এই আর্দ্র আবহাওয়ায় প্রত্যেকের কপালেই ছিল ঘাম। কিন্তু একটি মেয়ে ছিল যার চোখে সেই উত্তাপ ছিল আরও অনেক বেশি। তার নাম ছিল দীপা। বয়স মাত্র ২২ বছর, কিন্তু চেহারায় ছিল এমন ক্লান্তির ছাপ যেন জীবন বহু বছর ধরে তার আত্মাকে পিষে মেরেছে। দীপার জন্য এই গ্রাম কখনো ঘর ছিল না, এটা ছিল কেবল একটি জায়গা যেখানে তাকে বাধ্য হয়ে ফিরতে হয়েছিল, সেই বাধ্যবাধকতার কারণে যা সে কখনো চায়নি। তার বাবা মা একটি সড়ক দুর্ঘটনায় মারা যান যখন তার বয়স ছিল মাত্র ৮ বছর। তারপর থেকে তার জীবন তথাকথিত আত্মীয় মামা মামির বাড়িতে কাটতে শুরু করে। কিন্তু কাটাও একটি ছোট শব্দ। মামার পরিবার গ্রামে থাকত, এমন চিন্তাধারায় ভরা ছিল যেখানে মহিলাদের সম্মান কেবল ঘরের ঝাড়ু মোছা পর্যন্ত সীমাবদ্ধ বলে মনে করা হতো। মামি সর্বদা বলত, তোর বাবা মা তো চলে গেল, এখন আমাদেরই তোর বোঝা বইতে হবে। কথায় কথায় খোঁটা, প্রতিটি রুটি গুনে দেওয়া, পোশাক পরার উপর নিষেধাজ্ঞা এবং স্কুলে পাঠানোর কেবল লোক দেখানোর নামমাত্র চেষ্টা, এটাই ছিল দীপার প্রতিপালন। অন্যদিকে মামার একটি মেয়ে ছিল, তনু, সবার আদরের। তার জন্য টিউটর, নতুন পোশাক, মোবাইল সবকিছু ছিল। তনুর জন্য একজন সরকারি অফিসার ছেলে দেখা হয়েছিল, আরূপ, যার পোস্টিং ছিল শহরে। সবাই বলতো তনুর কপাল তো রাজকুমারীর মতো। কিন্তু দীপা, সে প্রতিবার ঘরের কোণে লুকিয়ে কাঁদত। তাকে যখন একদিন মাঠে একটি ছেলের সঙ্গে কথা বলতে দেখা গেল, মামা তাকে ২টো থাপ্পড় মেরে ঘরে বন্ধ করে দিল। মামি চিৎকার করে উঠল, এবারের বিয়ে দিতে হবে, নইলে আমাদের নাক কাটবে। মামা মামি আরও অনেক আগে থেকেই বাহানা করছেন কিভাবে তাকে দূর করা যায়। যেই এই সুযোগ এলো, এটি আর হাতছাড়া করতে চাচ্ছেন না। ঠিক সেই সময় গ্রামে এক অচেনা ভিখারি গত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছিল। ছেঁড়া পুরনো কাপড়, জটলা চুল, মুখে ধুলো, কিন্তু তার চোখে একটি গভীরতা ছিল যা অন্যান্য ভিখারিদের থেকে আলাদা ছিল। কেউ জানত না সে কোথা থেকে এসেছে, কার লোক। সে গ্রামের রাস্তার কাছে বসত, বাচ্চাদের দেখে হাসত, কখনো কখনো দূরে দাঁড়িয়ে মামার বাড়ির দিকেও তাকাত। দীপা তাকে চিনত না, কিন্তু অনেকবার তার চোখ সেই ভিখারির ওপর পড়েছিল। সে দেখেছিল মামি দীপাকে বকাবকি করে, মামা গালাগালি করে, আর মেয়েটি তবুও চুপ থাকে, জবাব না দিয়ে সব কিছু সহ্য করে। দীপা জানত না যে কেউ তার কষ্টগুলো দেখছে, কিন্তু সেই ভিখারি দেখছিল। সে প্রতিদিন দেখত কিভাবে ঘরের লোকেরা এই মেয়েটিকে বোঝা মনে করে, কিভাবে তার আত্মাকে পিষে দেওয়া হচ্ছে। তবুও সে কাউকে কিছু বলে না। আর হয়তো এখান থেকেই সেই অচেনা মানুষটির হৃদয়ে কিছু জাগতে শুরু করেছিল। সময় কাটছিল আর মামা মামির চোখে রাগ বাগছিল। দীপা কাউকে ভালোবাসেনি, কোনো সীমা অতিক্রম করেনি। কেবল একবার সাহস করে প্রশ্ন করেছিল, আমার জীবনের সিদ্ধান্ত কি আমি নিতে পারি না? এইটুকুই বলা তাদের কাছে বিদ্রোহ হয়ে দাঁড়াল। মামা রাগের মাথায় পুরো গ্রামের সামনে ঘোষণা করে দিলেন, এ আমাদের ঘরের নাক কাটিয়েছে, এখন এর বিয়ে হবে একজন ভিখারির সঙ্গে, যাতে ও শিক্ষা পায় এবং গ্রামেরও শিক্ষা হয়। গ্রামবাসীদের সত্যের প্রয়োজন ছিল না, তাদের দরকার ছিল একটি মশলা, একটি তামাশা। কেউ জিজ্ঞেস করল, কেন, কি করেছে মেয়েটি? তো উত্তর এলো, বেশি চালাক হতে শুরু করেছিল। আরেকজন বলল, আজকালকার মেয়েদের আর লজ্জা নেই। আর কেউ বলল, ভালো হয়েছে, সঠিক শিক্ষা পাবে। রাস্তার কাছে বসে থাকা সেই ভিখারি শান্তভাবে বসেছিল, যেন সে জানত এটাই হতে চলেছে।
আর দীপা সে কেবল দেখছিল একটি সমাজকে যা তার বাধ্যবাধকতাকে অপরাধ বানিয়ে ফেলেছে আর তার নীরবতাকে শাস্তি। সেই দিনটি এলো। রাস্তার কাছে সেই ভিখারি বসেছিল। তাকে ধরে আনা হলো। দীপার দিকে আঙ্গুল দিয়ে মামা বললেন, এখন এই তোর স্বামী। ছেঁড়া কাপড়, এলোমেলো চুল, কিন্তু চোখে সেই একই গভীরতা। দীপা প্রথমবার তার চোখে তাকালো, যেন সেই চোখ দুটো কিছু বলতে চায়। মামি কটাক্ষ করল, এবার ভোগ। দীপা মাথা নিচু করে বাধ্য হয়ে বিয়ে করল, কিন্তু সে জানত না যে এই বিয়েটিকে সবাই শাস্তি ভেবেছিল। আসলে এটি ছিল একটি ষড়যন্ত্র, সেই ভিখারির ষড়যন্ত্র, যে তার নীরবতা এবং আত্মাকে ভালোবেসে ফেলেছিল এবং পণ করেছিল যে এখন থেকে তার জীবনে যেন কোনো কষ্ট না আসে, তার জন্য যদি নিজেকে শেষ করেও দিতে হয়। বিয়ের পর দীপার জীবন একটি টানেলের ভেতর ঢুকে গেল, যার ভেতরে কেবল অন্ধকার। বিয়ের কাজ শেষ হয়েছিল, কিন্তু গ্রামবাসীদের চোখে তার দাম এখন মাটির থেকেও সস্তা হয়ে গিয়েছিল। এখন তারা একটি ঝুপড়ি মতো ঘরে থাকতে শুরু করল। যখন সে তার সেই ঝুপড়ি মতো বাড়ি থেকে জল আনতে বেরোত, মহিলারা হেসে বলত, দেখো ভিখারির রানী যাচ্ছে। কিছু বয়স্ক লোক তো বাচ্চাদেরও বোঝাত, এমন হয়েও না, নইলে এই মেয়েটার মতো অবস্থা হবে। দীপার আত্মা প্রতিদিন একটি নতুন কটাক্ষ সহ্য করত, আর প্রতিটি কটাক্ষ তার ভেতরের আগুনকে আরও বাড়িয়ে তুলত। মামা আর মামি তার সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। তারা তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়ও মুখ ঘুরিয়ে নিত। মামি তো পুরো গ্রামে ঘোষণা করেছিল, এখন আমাদের কোনো দায়িত্ব নেই, এই মেয়ে এখন আমাদের বাড়ির নয়। তনু, যে কখনো তার বোনের মতো ছিল, এখন এক বিলাসবহুল ও ধনী জগতে মগ্ন। শহরে সরকারি চাকরিজীবী আরূপের সঙ্গে বিয়ের পর সে কেবল দেখানোর জন্য গ্রামে আসত, আর দীপা কাছে এলেও তার হাবভাব পাল্টে যেত। তার সেই কটাক্ষটি এখনও কানে বাজত, তুই তো ভিখারির বউ, তাই না? দীপা এখন সেই ছোট ঝুপড়িতে তার স্বামীর সঙ্গে থাকতে শুরু করল। সেই লোকটি, যাকে সবাই ভিখারি বলতো, দিনভর চুপ থাকত, না বেশি কথা বলতো, না অভিযোগ করত। সে রোজ ভোরে উঠে ঝুপড়ির কাছে ঝাড়ু দিত, তারপর কোথা থেকে কিছু শুকনো রুটি এনে দুজনের জন্য রান্না করত। যখন দীপার রাগের চোখে তার দিকে তাকাত, সে কেবল মুচকি হাসত। সেই হাসি এমন ছিল না যাতে অবজ্ঞা ছিল না, না, এমন ছিল যাতে ভালোবাসা ঝরে পড়ত। সেই হাসি ছিল একটি রহস্য, যেন এমন কোনো ব্যক্তির হাসি যে পৃথিবীর সমস্ত সত্য জানে কিন্তু বলতে চায় না। দীপার মন তার প্রতি আরও বেশি জড়িয়ে যেতে লাগল। একদিকে পৃথিবী তাকে অপমান করে, অন্যদিকে এই লোকটি তার সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করে। সে কখনো দীপার ওপর হাত তোলেনি, কখনো কোনো জোর করেনি, কখনো কোনো খারাপ কথা বলেনি, কিন্তু সে কখনো কোনো আবেগময় সম্পর্কও দেখায়নি, যেন সে একটি পরীক্ষার মতো ছিল। এই নীরবতা দীপার মনকে আরও ভেঙে দিতে লাগল। সে ভাবত, এ কি সত্যিই ভিখারি? যদি হয়ও, তবে এত শান্ত এবং সহনশীল কি করে হতে পারে? কখনো কখনো যখন দীপা তাকে জিজ্ঞাসা করত, তোমার নাম কি, কোথা থেকে এসেছ, সে কেবল সোজা চোখে তাকাত এবং বলত, যা তুমি জানতে চাও সময় নিজেই বলে দেবে। এই উত্তরহীনতা দীপার ভেতরে দুটি জিনিসের জন্ম দিল, একটি জিজ্ঞাসা এবং একটি বিদ্রোহ। এখন সে কেবল সহ্য করার মেয়ে ছিল না, এখন সে প্রতিদিন কিছু নতুন জানার চেষ্টা করত। সে সেই ঝুপড়ির প্রতিটি কোণ খুঁজত, প্রতিটি পুরনো কাপড়ের পকেট চেক করত, প্রতিদিনের প্রতিটি কথা মনে করত। তার এখন উত্তর চাই, নিজের অতীতের নয়, নিজের ভবিষ্যতের। আর সেই উত্তরের সন্ধানই তাকে এমন এক সত্যের কাছাকাছি নিয়ে যেতে শুরু করল, যা জানার পর পুরো পৃথিবীর চেহারা পাল্টে যাবে। দীপার জীবনে এখন কোনো চাঞ্চল্য ছিল না, কেবল একটি স্থিরতা, যা বাইরে থেকে শান্ত লাগলেও ভেতর থেকে বরফের মতো বিদ্ধ। দিনগুলো একই ছিল, ঝুপড়ি একই ছিল, আর সেই লোকটিও একই ছিল, কিন্তু এখন তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অভ্যাসকে দীপা আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিয়ে দেখতে শুরু করল। কখনো কখনো সে দেখত তার স্বামী একটি নোটবুকে কিছু লিখছে, এমন কিছু যা সাধারণ ভাষা বলে মনে হতো না, যেন কোনো কোড বা বিদেশি লিপি। যখনই দীপা উঁকি দেওয়ার চেষ্টা করত, সেই নোটবুক গায়েব হয়ে যেত। এক রাতে যখন সে ঝুপড়িতে একা ছিল এবং স্বামী কোনো কাজে বাইরে গিয়েছিল, সে ঝুপড়ির কোণগুলো খুঁজতে শুরু করল। টিনের ছাদের নিচে একটি পুরনো ব্যাগ রাখা ছিল, বাঁধা কিন্তু পরিষ্কার।
ব্যাগের ভেতরে একটি সাদা রুমালে মোড়া ছিল একটি কলম, আর সেটি কোনো সাধারণ কলম ছিল না, একটি দামি ব্র্যান্ডের ছিল, যার উপর সায়েম ইন্টারন্যাশনাল খোদাই করা ছিল। সঙ্গে একটি ছোট আইডি কার্ডের মতো কিছু ছিল, ভাঁজ করা, কিন্তু কোণে হালকা একটি ছবি উকিমাল ছিল। দীপার শ্বাস থেমে গেল। এ কি কোনো মিথ্যা ছিল যা তাকে বলা হয়েছিল? এই লোকটি কি কেবল একজন ভিখারি নয়, অন্য কেউ? পরের দিন যখন সে তার স্বামীকে এই বিষয়ে জিজ্ঞেস করতে যাচ্ছিল, তখনই একটি নীল গাড়ি ঝুপড়ির কাছে এসে থামল। এটি থেকে নামল স্যুট পরা দুজন লোক, একজনের হাতে ল্যাপটপ, অন্যজনের কানে ইয়ারপিস। দুজন সোজা তার স্বামীর কাছে গেল এবং ইংরেজিতে কিছু কথা বলল। দীপা স্পষ্টভাবে শুনতে পেল, স্যার, দ্য সিঙ্গাপুর বোর্ড ইজ আস্কিং ফর কনফার্মেশন, অলসো দ্য জুরিক ফাইল নিডস ইয়োর ফাইনাল সিগনেচার। তার শরীরে কাঁপুনি ধরে গেল। তার স্বামী উত্তর দিল, ডিল এভরিথিং, অ্যান্ড ফর নাও আই অ্যাম নট সায়েম, জাস্ট রিমেম্বার দ্যাট। তারপর তারা দুজন কিছু না বলে গাড়িতে উঠে চলে গেল। দীপা সেখানেই দাঁড়িয়ে রইল। তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়াছিল। সায়েম, এ কে? এই কি সেই নাম যা ব্যাগের কলমের ওপর লেখা ছিল? তার মনে এখন প্রশ্ন নয়, ঝড় ছিল। সেই রাতেই সে সাহস জোগাড় করল এবং তার মুখোমুখি হল। তুমি কে? সত্যি বলো, তুমি ভিখারি নও। তোমার চোখে সেই ক্লান্তি নেই যা ক্ষুধার্তদের থাকে, বরং সেই শান্তি আছে যা সবকিছু জানা মানুষের থাকে। তুমি কে? সে চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, সময় আসতে দাও, প্রতিটি জবাব মিলবে। এই জবাব এখন তাকে জ্বালাতন করতে শুরু করেছিল। দীপার মন এখন অস্থিরতার সীমা পার করে ফেলেছিল। পরের দিন সে গ্রামের স্কুলের লাইব্রেরিতে গেল। অজুহাত দিল তনুর জন্য বই নেওয়ার নামে। সেখানে একটি পুরনো কম্পিউটার ছিল যাতে ইন্টারনেট চলত। সে নামটি টাইপ করল, রানা ইন্টারন্যাশনাল সিইও সায়েম, আর যেই পাতাটি খুলল তার সামনে একটি খবরের নিবন্ধ ছিল। ইয়াং ইন্ডিয়ান বিলিয়নিয়ার সায়েম এ রানা মিস্টেরিয়াসলি ডিসঅ্যাপিয়ার্ড 2 years ago. His company RIH Group continues to operate in secret. নিচে যে ছবিটি ছিল সেই একই মুখ, একই হাসি, সেই একই চোখ যা এখন ঝুপড়িতে চুপচাপ বসে থাকে। দীপা কম্পিউটার বন্ধ করল, কিন্তু তার হৃদয় এখন খুলে গিয়েছিল। সে দৌড়াতে দৌড়াতে ঝুপড়িতে ফিরল। তার স্বামী সেখানেই বসেছিল, চুপচাপ। দীপা বলল, তুমি আমার সঙ্গে মিথ্যে বলেছ। তুমি একজন ভিখারি নও, তুমি একজন মিলেনিয়ার। আর তুমি আমাকে কেন বিয়ে করেছ? একজন অজানা অসহায় মেয়েকে কেন করেছ এই সব নাটক? সেই লোকটি ধীরে ধীরে হাসল। কারণ আমার এমন একটি মেয়ে দরকার ছিল যে আমার ধন সম্পদকে নয়, আমার আত্মাকে ভালোবাসবে। লাক্সারিয়াস লাইফস্টাইলে চলতে চলতে হাঁপিয়ে গিয়েছিলাম। বিয়ে করার সময় এলো। ভাবলাম যে আমার টাকা দেখে নয়, আমাকে দেখে, ভিখারি দেখে বিয়ে করবে, আমি তাকেই বিয়ে করব। দীপার চোখে জল এলো, কিন্তু সেই জল কষ্টের ছিল না, বিস্ময় এবং রাগের ছিল। তাহলে কি এই বিয়েও একটি পরীক্ষা ছিল? সে চুপ রইল। তারপর ধীরে ধীরে বলল, এই বিয়ে আমার জন্য একটি পরীক্ষা ছিল, কিন্তু তোমার জন্য এটি স্বাধীনতার পথ হতে পারে, যদি তুমি চাও তো। সে দীপার দিকে হাত বাড়ালো। এখন তুমি জেনে গেছ, এখন সিদ্ধান্ত তোমার। সেই হাতটি দেখে দীপা শিউরে উঠল। সে জানত সেই হাতের সঙ্গে সে পুরো পৃথিবীকে মুঠোয় পুড়ে নিতে পারে। কিন্তু সেই হাত ধরার আগে তাকে নিজেকে দেখতে হবে। সে কি সেই ভিখারিকে ভালোবাসতে শুরু করেছিল, নাকি সেই কোটিপতিকে? তার জীবনের এত বড় সিদ্ধান্ত কি সত্যিই কেবল একটি পরীক্ষা ছিল? আর সবচেয়ে বড় কথা, যদি সত্য জেনেও গিয়ে থাকে, তবে কি এখন সে সায়েম থেকে দূরে সরে যাবে, নাকি আরও কাছে আসবে? এই প্রশ্নগুলোর জবাব পাওয়ার আগেই গ্রামে আরও একটি ঝড় এলো। তনুর বিয়ে ভেঙে গিয়েছিল। সেই তনু, যার জন্য মামামামি সব সময় সবকিছু উৎসর্গ করেছিল, এখন নিজের সিদ্ধান্তেই অনুশোচনা করছিল। সরকারি চাকরিজীবী আরূপ তাকে এমন মেরেছিল যে একদিন সে আধমরা অবস্থায় বাপের বাড়ি ফিরল। তনুর চোখ ফুলেছিল, ঠোঁট ফাটা এবং চেহারা এমন যেন কেউ ঘষে তার মানবতা কেড়ে নিয়েছে। মামা চুপ ছিল, মামি কাঁদছিল, আর দীপা, যে সেই বাড়ি থেকে কেবল অবহেলা পেয়েছিল, সেই কষ্ট চুপচাপ দেখছিল। কোনো অভিযোগ নেই, কোনো কটাক্ষ নেই, কেবল একটি নীরবতা যা অনেক উত্তরের চেয়েও ভারী ছিল। একদিন রাতে মামার দোকানে চুরি হয়ে গেল। দোকানদাররা বাকি দেওয়া বন্ধ করে দিল। খেতে ফসল নষ্ট হল। আর এখন মামা মামির অবস্থাও ঠিক তেমনই হচ্ছিল যেমনটি তারা কখনো দীপার বানিয়েছিল।
প্রতিটি জিনিস ঘুরে ফিরে আসছিল, কিন্তু তারা এখন বুঝতে পারছিল না যে এই কষ্ট তাদের কর্মের ফল। সায়েম আজ পর্যন্ত দীপার সঙ্গে উচ্চস্বরে কথা বলেনি। সে কখনো এটা দেখায়নি যে সে দীপার চেয়ে ভালো। উল্টে এখন সে তার প্রতিটি ছোট কাজে সাহায্য করত, রান্না করা, জল ভরা, আর কখনো কখনো চুপচাপ তার সঙ্গে বসে চা খাওয়া। দীপা বুঝতে পারছিল না এই লোকটি কে। এত সম্মান দেওয়ার মানুষ যদি পৃথিবীর সামনে ভিখারির মতো জীবনযাপন করে, তবে তার চিন্তাভাবনা কত বড় হবে, তার আত্মা কত শান্ত হবে, তার কথায় কত বিশ্বাস থাকবে। এখন দীপার তার পরিচয় নিয়েও কোনো চিন্তা ছিল না, তার অতীত নিয়েও না। কেবল একটি কথা রোজ তার হৃদয়ে আসত, হয়তো এই সেই সম্পর্ক যা সত্যিই সমতার সঙ্গে শুরু হয়, যেখানে কেউ কারোর ওপর কর্তৃত্ব করে না, কেউ অন্যকে ছোট করে না। একদিন যখন সায়েম মাঠের কাছে বসেছিল, দীপা তার কাছে গেল এবং জিজ্ঞেস করল, তুমি আমাকে কেন বিয়ে করলে? সায়েম তার দিকে তাকালো, হাসল এবং বলল, কারণ যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, তোমার চোখে কেবল কষ্ট ছিল না, ছিল আপনত্ব। আর আমার এমন একজন স্ত্রী দরকার ছিল যে আমাকে আমার আসল পরিচয় দিয়ে নয়, একজন মানুষ হিসেবে আমাকে আপন করে নেবে। দীপার চোখে জল এসে গেল, কিন্তু এখন সেই জল দুর্বলতার ছিল না, তা ছিল একটি নতুন শুরুর পদধ্বনি। গ্রামে তোলপাড় শুরু হলো, কেউ দেখল, কেউ শুনল, কিন্তু কেউ বিশ্বাস করতে পারছিল না। সেই ভিখারি যাকে লোকে দীপার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য মনে করত, এখন সাদা শার্ট এবং গ্রে ব্লেজারে নীল গাড়ি থেকে নামল। তার সঙ্গে ছিল একজন গার্ড, একজন ড্রাইভার, এবং তার পেছনে দাঁড়িয়েছিল স্বয়ং দীপা। তাকে এখন কোনো রাজকুমারীর চেয়ে কম লাগছিল না। মামা মামির হুঁশ উড়ে গেল। সায়েম বলল, হ্যাঁ, আমি সেই যাকে আপনারা প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু যাকে দীপা গ্রহণ করেছিল, কোনো প্রশ্ন ছাড়া, কোনো শর্ত ছাড়া। তনুকে দীপা বলল, তোর কষ্ট ঠিক তেমনই যেমনটি আমার ছিল। এখন নিজেকে ওঠ, কোনো পুরুষের ওপর ভরসা করে নয়, নিজের পরিশ্রমে। সামনে আসা আসল সায়েম কোনো ভিখারি ছিল না, ছিল এক আরবপতি। সায়েম আরও বলল, আমি এই গ্রামে ভিখারি হয়ে জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়ে